হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, তোমাদের আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো এই পরীক্ষাকে টার্গেট করে আজকে আমরা পরীক্ষার শেষ মুহূর্তে দেখো ফুল সিলেবাস অনুযায়ী মোট গুরুত্বপূর্ণ 60টি বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। যার মধ্যে দেখো জিকে থেকে থাকবে 20টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 20টি প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 10টি প্রশ্ন এবং ইংলিশ থেকে থাকবে 10টি প্রশ্ন। ওকে, তো তোমাদের যাদের কালকে পরীক্ষা রয়েছে তোমাদের জন্য সকলকে শুভেচ্ছা রইল, সকলকে অল দ্য বেস্ট। তোমরা কিন্তু সকলেই নিজেদের সেরাটা দিয়ে আসবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন, বিখ্যাত বাংলা চরিত্র কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। তো এই চারটে অপশন থেকে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 60টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, বিখ্যাত বাংলা চরিত্র কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতা বা এর স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনসিটিই এর পূর্ণ রূপ কি? তোমাদের কিন্তু কালকে পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটি। দেখো, এনইপি 2020 থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই 60টি প্রশ্ন তোমরা কিন্তু এক ঝলক দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে। তো দেখো, এনসিটিই এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর, লিঙ্গ বৈষম্য কমাতে সবথেকে বেশি কার্যকর কোনটি? শিক্ষা, যুদ্ধ, বৃষ্টি নাকি কেনাকাটা? তো শিক্ষা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম সূর্যকান্ত। বর্তমান প্রধান বিচারপতির নাম সূর্যকান্ত। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু এক ঝলক দেখে নাও। তোমরা কিন্তু কালকে পরীক্ষাতে দেখবে প্রচুর প্রশ্ন কমন পেয়ে গেছো। নেক্সট দেখো, ইতিহাস থেকে কোণারকের বিখ্যাত সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন? দেখো 4টে অপশন রয়েছে। তো এখানে একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে, এই ডি নম্বর অপশনটা হবে প্রথম নরসিংহ বর্মন। ওকে, ডি নম্বর অপশনটা হবে প্রথম নরসিংহ বর্মন। তো দেখো, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির এটির কে নির্মাণ করেন? কীর্তিবর্মন, কনিষ্ক, অশোক নাকি প্রথম নরসিংহ বর্মন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রথম নরসিংহ বর্মন। ওকে, তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ, অজিত, সত্যবতী, সদাশিব এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে? দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর কী হবে? বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রাণকুমার শর্মা নাকি নারায়ণ দেবনাথ? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ব্যোমকেশ এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ওকে, এবং ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। তোমাদের আগামীকাল গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 8 নম্বর, আদিনা মসজিদ এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে 4টে অপশন থেকে? মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ নাকি ইসলামপুর? তো দেখো, আদিনা মসজিদ সঠিক উত্তর হয়ে যাবে এটি মালদাতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কারটা কে পেয়েছেন? ভিভিআই প্রশ্ন তোমাদের আগামীকাল গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাচাডো। ওকে, ভেনেজুয়েলার একজন বাসিন্দা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, জিকে থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোন বাঙালিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? জি শঙ্কর কুরুপ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায় নাকি সিভি রমন? সঠিক উত্তর কী হবে?
প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 60টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রয়, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1896 সালের কলকাতা অধিবেশন। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে অধিবেশনটা কোথায় হয়েছিল, কলকাতায়। 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়, আর বন্দে মাতরম এই গানটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, চ্যাপ্টা কির্মির রেচনাঙ্গের নাম কি? তো দেখো 4টে অপশন থেকে সঠিক উত্তর হবে চ্যাপ্টা কির্মির রেচনাঙ্গের নাম হলো ফ্রেম কোষ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, কন্যাশ্রী এই প্রকল্প কবে থেকে শুরু হয়? দেখো পশ্চিমবঙ্গ সরকারের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, এটি কবে থেকে শুরু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কন্যাশ্রী প্রকল্প এটি শুরু হয় 2013 সাল থেকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? দেখো রক্তের শ্রেণী 4 প্রকার হয়, একটা হচ্ছে ও গ্রুপ, একটা বি গ্রুপ, একটা এ গ্রুপ, আর একটা হচ্ছে এ বি গ্রুপ। তো কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না দেখো বলেছে, তো মনে রাখবে এবি শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, এই জন্য তাদেরকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। এরা সবার কাছ থেকে কিন্তু রক্ত নিতে পারে। আর সর্বজনীন দাতা কাকে বলা হয়? এটা হবে ও গ্রুপ, ও গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়। ওকে, নেক্সট দেখো 15, ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ভারতের প্রথম মহিলা পাইলট সঠিক উত্তর হয়ে যাবে দুর্বা ব্যানার্জি, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, 1857 সালের বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকার। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো, আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। নেক্সট দেখো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ বয়সের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে যে বয়স, ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম কত আর মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম কত? তোমরা রাখবে ছেলেদের ক্ষেত্রে 21 আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 18। তো এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা নাকি দার্জিলিং? তো দেখো রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা রায়গঞ্জের যে কুলিক ফরেস্ট রয়েছে এটি উত্তর দিনাজপুর জেলাতে অবস্থিত। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী যে অভিঘাত সেটা কিসের সমান? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? প্রচুরবার এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ, বিইউজি, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই হলো জিকে থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। এইবার আমরা দেখে নেব নেক্সট ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর, তারপরে গণিত এবং রিজনিং। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। আজ আমি তোমাদের জন্য বাছাই করা কিছু কোশ্চেন্স নিয়ে হাজির হয়ে গেছি। লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন। কি বলছে? চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড সিনসিয়ার। সিনসিয়ার এই শব্দটির কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড আমাদের খুঁজে বার করতে হবে ফ্রম দ্য গিভেন অপশনস। দেখো সিনসিয়ার শব্দটার মানে কি? সিনসিয়ার শব্দটার মানে হচ্ছে বিচক্ষণ বা আন্তরিক বা আর্নেস্ট, হার্টফেল্ট, কর্ডিয়াল, জেনুইন,
হলো, এটাকে আমরা বলবো সিনসিয়ার, আন্তরিক, বেসিক্যালি আন্তরিক বা ওপেন আর্মড, আর্নেস্ট, হার্টফেল্ট, করিয়াল, জেনুইন। ঠিক আছে। অনেস্ট শব্দটার মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, সৎ। অনেস্টকে আমরা কি কি বলতে পারি? আপরাইট বলতে পারি, আপস্ট্যান্ডিং বলতে পারি, ক্যান্ডিড বলতে পারি। হলো। অ্যাংরি মানে কি? রাগান্বিত, তাকে আমরা কি কি বলতে পারি? ফিউরিয়াস বলতে পারি, অ্যাসারবেট বলতে পারি, কিড বলতে পারি, ক্রেজড বলতে পারি। ঠিক আছে। কোলেরিক বলতে পারি। লেজি, লেজি মানে কি? অলস। লেজিকে আমরা কি কি বলতে পারি? ইনঅ্যাক্টিভ বলতে পারি, স্লথফুল বলতে পারি, স্লাগিশ বলতে পারি, আইডল বলতে পারি। হলো। তাহলে আমরা কিন্তু একটা করে কোয়েশ্চেন করছি মানে এই নয় শুধুমাত্র কোয়েশ্চেনটুকুর বাংলা এবং অপশনসগুলোর বাংলা শিখবো, তা কিন্তু নয়। প্রত্যেকটা শব্দের সিনোনিমাস ওয়ার্ডস আমি এখানে দিয়ে দিলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সিনসিয়ার শব্দটার মানে আন্তরিক, তাহলে সিনসিয়ারের যদি আমি সিনোনিমাস ওয়ার্ড খুঁজে বার করতে চাই তাহলে কোনটা হবে? অনেস্ট, ফেক। আচ্ছা, ফেক মানে কি? ফেক মানে নকল। ফেক শব্দটা বলা হয়নি, ফেক মানে হচ্ছে নকল, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফরজারি, ফরজারি বা কাউন্টারফিট, অ্যাডাল্টারেশন, ফ্রড, অনেকগুলো শব্দ হয়। ওকে। তাহলে এখানে সিনসিয়ার শব্দটার সিনোনিমাস ওয়ার্ড বা সমার্থক শব্দ কি হবে? অনেস্ট, ফেক, অ্যাংরি, লেজি। লেজি তো এখানে নিশ্চয়ই হবে না, অ্যাংরিও হবে না, ফেকও হবে না, এটা হবে কি? অপশন এ, অনেস্ট। অপশন এ, অনেস্ট উইল বি দ্য কারেক্ট সিনোনিমাস ওয়ার্ড ফর সিনসিয়ার। ওকে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মেটিকুলাস। মেটিকুলাস শব্দটার সঠিক সিনোনিমাস ওয়ার্ড কোনটা হবে? মেটিকুলাসের সঠিক সিনোনিমাস ওয়ার্ড, মেটিকুলাস শব্দটার মানে হচ্ছে সূক্ষ্ম, বা এটাকে আমরা বলতে পারি ডিসার্নিং। ঠিক আছে। বা অতি সতর্কও বলতে পারি আমরা, অতি সতর্ক বলতে পারি আমরা মেটিকুলাসকে, অতি সতর্ক। অ্যাওয়্যার বলতে পারি আমরা। ওকে। কেয়ারলেস, কেয়ারলেস শব্দটার মানে কি? উদাসীনতা, নন চ্যালেঞ্জ মানে নন চ্যালেঞ্জ, বা ইনঅ্যাডভার্টেন্ট, বা আর কি বলতে পারি এটাকে আমরা? আনওয়ারি। হলো। স্লপি, স্লপি মানে দুটো হয়, একটা হয় পঙ্কিল বা মাডি, আর একটা হয় ভাবপ্রবণ, যাকে আমরা বলি সেন্টিমেন্টাল আর কি, ভাবপ্রবণ। মডেলিং বা ইমোশনাল। কেয়ারফুল শব্দটার মানে কি? কেয়ারফুল শব্দটার মানে যত্নবান। কেয়ারফুল মানে বেসিক্যালি যত্নবান, যে কিনা যত্নবান বা সতর্ক, যত্নবান বা সতর্কও বলতে পারি আমরা কেয়ারফুলকে। তো কেয়ারফুলকে আমরা বলতে পারি কশাস, জিঞ্জারলি মানে সতর্ক আর কি বেসিক্যালি মানে। হ্যাস্টি মানে কি? হ্যাস্টি মানে তাড়াহুড়ো করা, হ্যাস্টি মানে তাড়াতাড়ি। সুইফট, র্যাপিড, স্পিডি। হলো। তো এক্ষেত্রে মেটিকুলাস এই শব্দটার মানে কি? অতি সতর্ক বা অ্যাওয়্যার। তাহলে এই মেটিকুলাসের সিনোনিমাস ওয়ার্ড কোনটা হবে? অবভিয়াসলি এটা হবে কেয়ারফুল, কারণ কেয়ারফুল মানেও কিন্তু অতি সতর্ক, কেয়ারফুল মানেও কিন্তু মানে যত্নবান, বেসিক্যালি যত্নবান বা সতর্ক, যাকে আমরা কি বলতে পারি? কশাস বলতে পারি, ক্যানি বলতে পারি, জিঞ্জারলি বলতে পারি, চ্যারি বলতে পারি। ঠিক আছে, এই শব্দগুলোকে ইউজ করতে পারি ফর কেয়ারফুল। ওকে। তো এখানে কেয়ারফুল উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 23, এ পার্সন হু কম্পাইলস আ ডিকশনারি। একজন মানুষ যে কিনা ডিকশনারি বা অভিধান লেখেন,
অভিধান লেখেন তাকে আমরা কি বলবো? কম্পাইল শব্দটা মানে কি? রচনা করা বা সংগ্রহ করাকেও আমরা কম্পাইল বলতে পারি বেসিক্যালি, ঠিক আছে? রচনা করাকেও আমরা বলতে পারি কম্পাইল, মানেটাকে আমরা বলতে পারি কম্পোজ বলতে পারি, কম্পাইলের মানে কম্পোজ বলতে পারি, ঠিক আছে? বা আমরা বলতে পারি তোমার হচ্ছে রাইট বলতে পারি, বা কালেক্ট বা গ্যাদার বলতে পারি, মানে এক্সার্ট যাকে আমরা বলি, সংগ্রহ করা, এক্সার্ট বা কালেক্ট বা গ্যাদার, ঠিক আছে? এটাকে আমরা বলি সংকলন করা বা রচনা করা বা সংগ্রহ করা, তাকে আমরা বলি হচ্ছে কম্পাইল, রাইট? অপশন কি 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 আছে? অপশন রয়েছে তোমার ক্যালিগ্রাফা, লেক্সিকোগ্রাফা, কার্টোগ্রাফা, ক্রিপ্টোগ্রাফা। তো বলছে যে কিনা একজন মানুষ যে কিনা ডিকশনারি বা অভিধান কম্পোজ করেন বা কম্পাইল করেন বা কালেক্ট করেন বা এক্সার্ট করেন, তাকে আমরা কি বলবো? ক্যালিগ্রাফার বলতে আমরা কি বুঝি? ক্যালিগ্রাফার বলতে আমরা বুঝি হচ্ছে সুন্দর হস্তলিপিকার, যার হাতের লেখা ভীষণ সুন্দর, বা যাকে আমরা অন্য শব্দে বলতে পারি খোশনবিশ, খোশনবিশ বা প্রফেশনাল কপিস্ট, প্রফেশনাল কপিস্ট বলতে পারি তাকে আমরা, বা সুন্দর হস্তলিপিকার। এবং সেটা খুব প্রফেশনালি তিনি করেন। তুমি দেখবে অনেকে দেয়াল লেখে, বা ওই হয় না বই, এর অনেক সময় ওই কোনো একটা ইনভিটেশন কার্ডের উপর লেখা থাকে, খাতার লেখাটা যার সুন্দর তাকে লিখতে বলা হতো, তাকে লিখতে বলা হয় বেসিক্যালি। তো সুন্দর হস্তলিপিকারকে আমরা বলবো হচ্ছে ক্যালিগ্রাফা। ক্যালিগ্রাফিটা হচ্ছে হস্তলিপি বিদ্যা, আর ক্যালিগ্রাফার হচ্ছে যে যার হাতের লেখা ভীষণ সুন্দর বা যিনি এই সমস্ত বিষয় নিয়ে স্টাডি করেন। লেক্সিকোগ্রাফার হচ্ছে অভিধানবিদ, যিনি অভিধান রচনা করেন বা অভিধান কম্পাইল করেন বা কম্পোজ করেন বা এক্সার্প্ট করেন অর কালেক্ট করেন, ক্লিয়ার? তাকে আমরা বলি লেক্সিকোগ্রাফার, মানে অভিধানবিদ, অভিধানবিদ, ওকে? কার্টোগ্রাফার কাকে বলবো আমরা? সংকেতিক, মানে সাংকেতিক লিপিকর, অর্থাৎ সংকেত লিপি বিশারদ, সংকেত লিপি বিশারদ কে আমরা বলবো হচ্ছে তোমার কার্টোগ্রাফার। সাংকেতিক লিপিকার বা সংকেত লিপি বিশারদ। ক্রিপ্টোগ্রাফার কাকে বলবো আমরা? সরি, সরি সরি, ভুল হলো আমরা, ভুল হলো, একটুখানি ভুল হয়ে গেল, সরি, 1 মিনিট। এটা হবে কার্টোগ্রাফারটা হবে হচ্ছে তোমার মানচিত্রকার, মানচিত্রকারকে আমরা বলবো কার্টোগ্রাফার, যিনি মানচিত্র লেখেন বা মানচিত্র আঁকেন। আর ক্রিপ্টোগ্রাফার হচ্ছে সাংকেতিক লিপিকর। সাংকেতিক লিপিকর বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার মানে সংকেত লিপি বিশারদ। হলো? তাহলে এক্ষেত্রে বলছি যে একজন মানুষ যিনি কিনা ডিকশনারি কম্পাইল করেন তাকে আমরা কি বলবো? ক্যালিগ্রাফা, লেক্সিকোগ্রাফা, কার্টোগ্রাফার অর ক্রিপ্টোগ্রাফা। অবভিয়াসলি দ্যাট উইল বি অপশন বি, লেক্সিকোগ্রাফা। অপশন বি, লেক্সিকোগ্রাফা। তো এখানে কার্টোগ্রাফার থেকেও কিন্তু বহুবার প্রশ্ন এসেছে পরীক্ষাতে। তো কার্টোগ্রাফার এই শব্দটাও কিন্তু, টার্মটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে? মানচিত্র, মানচিত্র প্রস্তুতকারক বা মানচিত্রকার যাকে আমরা বলি, তিনি হচ্ছেন কার্টোগ্রাফার, ওকে? কোশ্চেন নাম্বার 24, এ কিওর ফর অল ডিজিজেস, এ কিওর ফর অল ডিজিজেস, সমস্ত রোগের জন্য কিওর বা যার সমাধান আর কি, কিওর মানে বেসিক্যালি সমাধান। তো এইটাকে আমরা কি বলবো একটা শব্দে? অ্যান্টিবায়োটিক শব্দটা মানে কি? জীবাণু ধ্বংসকারী, জীবাণু ধ্বংসকারীকে আমরা কি বলবো? অ্যান্টিবায়োটিক বলবো। মানে এ ড্রাগ ইউজড ফর ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া, এ ড্রাগ ইউজড ফর, এ ড্রাগ used for destroying bacteria হলো প্যানাশিয়া। প্যানাশিয়া কাকে বলবো আমরা? সর্বব্যাধি হর ঔষধ, সর্বব্যাধি হর ঔষধ, মানে সমস্ত রকমের ব্যাধি সেরে যায় যে ঔষধে, তাকে আমরা বলবো যে প্যানাশিয়া, বা এটাকে আমরা বলতে পারি কিওরল বা হিলল, হলো? অ্যান্টিডোট কাকে বলবো আমরা? প্রতিষেধক, প্রিভেন্টিভ অ্যান্টিডোট। এলিক্সার কাকে বলবো আমরা? অমৃত, অমৃত বা মানে শ্রেষ্ঠ অমোঘ ঔষধ, বলে না যে মানে ঈশ্বররা অমৃত পান করেন, অমৃত বলে, মানে মায়ের হাতের রান্নাকে আমরা অমৃত বলি। কেন বলি?
কারণ কি মায়ের হাতের রান্না যেন মধুর থেকেও মিষ্টি, মায়ের হাতের রান্না যেন সেই অমৃতের সমান, সব থেকে সুন্দর, সব চাইতে সুন্দর স্বাদের। তো অমৃত হচ্ছে সব থেকে সুন্দর স্বাদযুক্ত খাবারকে আমরা বলি অমৃত। এলিক্সার মানে অমৃত, যেটা খেলে শরীর ভালো থাকে, বা যেটা খেলে একটা অমোঘ ঔষধ যাকে আমরা বলতে পারি, অমোঘ ঔষধ বা স্পর্শমণি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফিলোসফার স্টোন। এলিক্সারকে অনেক সময় বলা হয় ফিলোসফার স্টোন, ফিলোসফার্স স্টোন। ওকে, তো এখানে কোনটা হবে? অবভিয়াসলি এটা হবে প্যানাশিয়া, অপশন বি এখানে হবে কারেক্ট আনসার। অ্যান্টিবায়োটিক এখানে হবে না। অ্যান্টিডোট কখন আমরা ইউজ করি? যখন কিনা কোনো একটা রোগ আসবে আসবে করছে, কোনো একটা রোগ হতে পারে। তুমি দেখবে যে পোলিও খাওয়ানো হয় কেন? কারণ পোলিও রোগটা কিন্তু একটা বয়সের পরে ধরে যায়। তো পোলিও যদি আগে থেকে যদি সেই অ্যান্টিডোটটা না থাকে, বা তোমার ওই যে মানে প্রিকশনটা না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই পোলিও রোগটা ধরতে পারবে না, তাই তো? এটাকে বলা হয় অ্যান্টিডোট বা প্রিভেন্টিভ বা প্রতিষেধক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25। এরার স্পটিং, আইডেন্টিফাইং দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইনস আ গ্রামাটিক্যাল এরার। এখান থেকে আমাদের একটা গ্রামাটিক্যাল এরার রয়েছে, এরকম পার্টটা চুজ করতে হবে, কোথায় আছে দেখে নিই। Neither the manager nor the employees was aware of the new policy. Neither the manager nor the employees was aware of the new policy. দেখো যখনই এই কোরিলেটিভ কনজাংশন থাকবে কোনো সেন্টেন্সে, অর্থাৎ নিদার নর ইদার অর কাইন্ড অফ, যখনই এরকম কনজাংশন ইউজ হবে কোনো সেন্টেন্সে, মনে রাখতে হবে সেখানে আমাদের রুল অফ প্রক্সিমিটি ইউজ করব আমরা। রুল অফ প্রক্সিমিটি সেখানে আমাদের ইউজ করতে হবে, রুল অফ প্রক্সিমিটি। এবার এই রুল অফ প্রক্সিমিটিটা কি? রুল অফ প্রক্সিমিটি হচ্ছে, ধরো এই যে ভার্বটা আছে না, আমাদের যে ভার্বটা আমরা ইউজ করব, সেই ভার্বটা কার অনুযায়ী ইউজ করবো? যখন নিদারের পরে একটা সাবজেক্ট রয়েছে, আবার নরের পরে একটা সাবজেক্ট রয়েছে। তো রুল অফ প্রক্সিমিটি হচ্ছে সেই রুলটা যেখানে আমরা এইটাকে মেনে চলবো যে ভার্বের কাছাকাছি, বা ভার্বের যে সাবজেক্টের সাথে ভার্বের প্রক্সিমিটি বা ইন্টিমেসি রয়েছে, সেই ভার্বটা, সেই সাবজেক্ট ওয়াইজ আমরা ভার্বটাকে এখানে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এখানে ভার্বের খুব ইন্টিমেট বা ভার্বের প্রক্সিমিটি কার সাথে রয়েছে? অবভিয়াসলি এমপ্লয়েজ এর সাথে রয়েছে, সেকেন্ড সাবজেক্ট এটাই। তাহলে নিদার নর যে সেন্টেন্সে ইউজ করব আমরা, সেক্ষেত্রে অবভিয়াসলি সেকেন্ড সাবজেক্ট যেটা থাকবে, অর্থাৎ নরের পরবর্তী সাবজেক্ট থাকবে যেটা, সেই সাবজেক্ট বা ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভার্বটাকে চুজ করব। তাহলে এখানে ভার্বের কাছাকাছি কি রয়েছে? এমপ্লয়িজ রয়েছে না? তাহলে ম্যানেজার কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, বাট এমপ্লয়িজ ইজ নট সিঙ্গুলার ওয়ান, দিস ইজ আ প্লুরাল সাবজেক্ট, রাইট? তাহলে প্লুরাল সাবজেক্ট ওয়াইজ যদি আমাদের ভার্বটা নিতে হয়, তাহলে কি নেবো আমরা? ওয়াজটা সিঙ্গুলার ভার্ব, নিতে হবে আমাদের ওয়্যার, ওয়্যারটা হয়ে যাবে প্লুরাল ভার্ব, তাই তো? তাহলে নিদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ ওয়্যার অ্যাওয়্যার অফ দ্য নিউ পলিসি। মানে ম্যানেজার এবং তার এমপ্লয়ির কেউই এই নিউ পলিসি বা নতুন যে পলিসি সে সম্পর্কে সচেতন ছিলেন না। ক্লিয়ার হলো? এখানে লিখবো ওয়্যার। Am I clear? তো এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন। One of my friend has decided to enroll in the new course. Error spotting, identify the segment in the sentence that contains a grammatical error. এই সেন্টেন্সের মধ্যে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো ওয়ান অফ মাই ফ্রেন্ড, দেখো যখনই আমরা ওয়ান অফ এই ফ্রেজটাকে কোনো সেন্টেন্সের মধ্যে ইউজ করব, এই ফ্রেজটার সাথে আমরা যে সাবজেক্টটা নেব বা যে নাউনটা ইউজ করব, যদি কোনো নাউন ইউজ করি বা প্রোনাউন ইউজ করি, সেটা অবভিয়াসলি প্লুরাল ফর্মে হবে, প্লুরাল, সেটা অলওয়েজ প্লুরাল নাম্বারে হবে। ক্লিয়ার? তাহলে ওয়ান অফটা আমরা ইউজ করেছি, এখানে যে মাই ফ্রেন্ড রয়েছে, এই মাই ফ্রেন্ডটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার। আমি কি বললাম যে ওয়ান অফ ফ্রেজের পরে যে সাবজেক্ট বা নাউনটা আমরা ইউজ করবো বা প্রোনাউনটা আমরা ইউজ করবো, সেটা কিন্তু অলওয়েজ প্লুরাল নাম্বারে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু মাই ফ্রেন্ডস হবে, ফ্রেন্ড কিন্তু হবে না। ক্লিয়ার? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড, এবার এর সাথে যে ভার্বটা নেব, সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কেন? অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন সিদ্ধান্ত নিয়েছে। যদি আমার একজন সিদ্ধান্ত নিয়ে থাকে অনেকগুলো বন্ধুর মধ্যে, তাহলে অনেকগুলো বন্ধু হোক বা পাঁচটা হোক বা এক মানে দুটো হোক, সেটা আমার মাথা ব্যথা নয়।
মাথা ব্যথা হচ্ছে কে, অবশ্যই একজন, অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তাহলে তার সাথে সেই ওয়ানের সাথে কিন্তু আমাদের এই ভার্বটাকে ম্যাচ করতে হবে। এখানে কিন্তু সাবজেক্টটা বেসিক্যালি ওয়ান, এর সাথে ভার্বটাকে ম্যাচ করতে হবে, তাহলে সেটা সেক্ষেত্রে কি হবে, অবভিয়াসলি এখানে হ্যাজ হবে। তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হচ্ছে, তাহলে ভার্বটা এখানে সিঙ্গুলারই আছে, এখানে কোনো চাপ নেই। বাট এই ওয়ান অফ মানে কি, অনেক জনের মধ্যে একজন, তো অনেক জন যদি না থাকে তাহলে সেটা তো নিশ্চয়ই হবে না, গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে সেটা। তো এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে ভুল রয়েছে এখানে অপশন এ তে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রিন্সিপাল congratulated the students dash their excellent exam results. যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি স্টুডেন্টদের অভিনন্দন জানিয়েছেন কিসে না, সুন্দর বা খুব ভালো রেজাল্ট এর জন্য। এবার কনগ্রাচুলেটেড বা কনগ্রাচুলেশনস বা কনগ্রাচুলেট এই ভার্বের সাথে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? কনগ্রাচুলেট এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম V1, আর কনগ্রাচুলেটেড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম অবভিয়াসলি। এর সাথে বা কনগ্রাচুলেটেড এই দুটোর সাথে আমরা কোন প্রেপোজিশন ইউজ করব? অলওয়েজ অন কিন্তু হবে, অলওয়েজ অন। দ্য প্রিন্সিপাল কনগ্রাচুলেটেড দ্য স্টুডেন্টস অন দেয়ার এক্সেলেন্ট এক্সাম রেজাল্টস। তো এক্ষেত্রে অনেকে ভুল করে আসে কনগ্রাচুলেটের সাথে ফর লাগিয়ে, বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু ভুল করে কনগ্রাচুলেটের সাথে ফর লাগিয়ে, বাট ফর কিন্তু কোনোভাবেই হবে না, এটা হবে অন। দ্য প্রিন্সিপাল কনগ্রাচুলেটেড দ্য স্টুডেন্টস অন দেয়ার এক্সেলেন্ট এক্সাম রেজাল্টস। এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। 28, শি ইজ এক্সেপশনালি গুড ড্যাশ ম্যাথামেটিক্স। শি ইজ এক্সেপশনালি গুড ড্যাশ ম্যাথামেটিক্স। অবভিয়াসলি ইন, যখন আমরা কোনো সাবজেক্টে ভালো হওয়ার কথা বলি সেক্ষেত্রে, বা সরি ভালো হওয়ার থেকে বড় কথা কি, দক্ষতা, দক্ষতার কথা বলি, দক্ষতা বা স্কিল বা কম্পিটেন্স বোঝাতে চাই, অবশ্যই আমরা কিন্তু ইন ব্যবহার করব। তার ম্যাথামেটিক্সে তার স্কিল রয়েছে, দক্ষতা রয়েছে, কম্পিটেন্স রয়েছে, এক্সপার্টাইজ রয়েছে, বোঝা গেল? তো এক্ষেত্রে এখানে অপশন এ হবে কারেক্ট আনসার। অ্যাড কিন্তু হবে না, অ্যাড বা ইন বা উইথ কোনোটার একটাও হবে না, এটা হবে ইন। কোশ্চেন নাম্বার 29, নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোনটা হবে কারেক্ট আনসার, মানে এখানে বলছে আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে যে শব্দটার বানানটা সঠিক সেটা আমাদের খুঁজে বার করতে বলেছে। দেখো কনর্শিয়া, বানানটা হবে CONNOI, কনয়, SSEUR, CONNOI কনয়, SSEUR, UER নয় কিন্তু EUR, ভালো করে বোঝো। তুমি দেখো প্রথমটায় আছে UER, এটা তো হবেই না, সুতরাং প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টাও হচ্ছে না। অপশন সি CONNOI দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন ফর দ্য কোয়েশ্চেন। এখানে অপশন ডিও কিন্তু হবে না, ঠিক আছে? এখানে অপশন সি হবে কারেক্ট আনসার, CONNOISSEUR। এই কনসার শব্দটার মানে কি? কনসার মানে হচ্ছে কি, গুণগ্রাহী বা গুণমুগ্ধ, বাটাকে আমরা বলতে পারি কি কগনোসেন্ট। কগনোসেন্ট, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 30, স্পেলিং মিস্টেক, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এখান থেকে আমাদের ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। বিলিভ, রিসিভ, ডিসিভ, রিলিভ। বিলিভ বানান একদম ঠিক আছে, BELIEVE, বিশ্বাস করা। রিসিভ বানানো একদম ঠিক আছে, বাট ডিসিভ মানে কিন্তু একদম ঠিক নেই। ডিসিভ বানান কিন্তু একদমই এখানে ঠিক নেই। ডিসিভ শব্দটার বানানটা হচ্ছে DECEIVE, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার।
বাট এখানে কিন্তু সিআইই রয়েছে, বাট এটা হবে সিইআই। তো ডিসিভ শব্দটার মানে হচ্ছে কি প্রতারণা করা, প্রতারণা করা, বা এটাকে আমরা কি বলতে পারি, ছল করা, ছল, বা বলতে পারি আমরা ফেইন বা পল্টার, ঠিক আছে, ছল করা, বা হোক্সও হয়, হোক্স। রিলিভ মানে কি মুক্ত হওয়া বা মুক্তি দেওয়া, এই বানানটা কিন্তু ঠিক আছে। তাহলে এখানে এখানে অপশন এ হবে না, বি হবে না, ডি হবে না, অপশন সি মানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে যে ওয়ার্ডটার বানানটা এখানে ঠিক নেই সেটা খুঁজে বার করতে হবে আমাদের। তো এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকুই রইল, দেখা হবে আগামী ক্লাসে। দেখো নাম্বার 31 কোশ্চেনটা আমাদের কি আছে, ফার্স্ট নিজেরা সলভ করার চেষ্টা করো। ওকে, তো একটু ওয়েট করো, সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি আমি একটু দেখে নিই। ঠিকঠাক আছে আশা করি। তো চলো দেখো ফার্স্ট কি বলেছে, এটাকে সলভ করার চেষ্টা করো। আমাদের রিজনিংয়ের যে সেটটা, তোমাদের যে ডব্লিউএসএসসি গ্রুপ সি এর যে ফুল মক টেস্ট তোমরা পাচ্ছ, তো সেই মক টেস্টের আমাদের যে 60টা কোশ্চেন আছে, সেই 60টা কোশ্চেনের রিজনিংয়ের যে সেগমেন্টটা বা রিজনিংয়ের যে পার্টটা, সেটাই যে আমরা 31 নম্বর কোশ্চেনটা করব। তো সেটা একটু দেখো কি আছে আমাদের ফার্স্ট কোশ্চেন, তো স্ক্রিনের উপর আছে, তো নিজেরা সলভ করার চেষ্টা করো। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ যেটা পিডিইউ এটা বলেছে তোমার 40, আর এইচএক্সও এটা বলেছে তোমার 34, তাহলে বিএমডব্লিউ তোমার কি হবে, এটা তোমাকে নিজে থেকে বের করতে হবে। ওকে, সলভ করো নিজেরা আগে। ওকে, তো প্লেস ভ্যালু বসাও। দেখো P16 D4 U21, ক্লিয়ার। এখান থেকে যখন আমি প্লেস ভ্যালু বসালাম, দেখো কত হচ্ছে, সব যোগ করে দাও, 16 আর 4 21, 21 আর এখান থেকে তুমি পাচ্ছ 20, তোমার 16 আর 4 এটা 20, 20 আর 21 যোগ করলে তোমার 41। তার মানে এদের সবাইকে যদি তুমি যোগ করে দাও, তো বেসিকভাবে বুঝো তোমার আসা উচিত কত, এখান থেকে 41, কিন্তু আছে 40, তার মানে লজিকটা তো ঠিকঠাক হলো না। সেম এখানে দেখো H8 X24 ও 15, এটাও কি তাই? দেখো এটা যোগ করলে তোমার হচ্ছে 32, না এটাও তোমার 34 আসবে না এটা যোগ করলে। তাহলে এরকম যদি কন্ডিশন থাকে যে তুমি এদের যোগ বা কোনো কিছু গুণ সম্পর্কেও তো পাবে না নর্মালি, তাহলে তোমার একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে এর অপোজিট যে লেটার পাবে। খুব ভালো কোশ্চেন এটা, অ্যাকচুয়ালি খুব ভালো কোশ্চেন এটা। যে অপোজিট লেটার পাবে সে অপোজিট লেটারে অ্যাডিশন করে দেখো। দেখো পি এর অপোজিট লেটার যেটা হয় কে পি হয়, K11, এর অপোজিট লেটার 23 হয়, কারণ ডাব্লু এর অপোজিট লেটার ডি এর। আর এটা ইউ, ইউ এর অপোজিট লেটার তোমার হয়ে যাবে 6, কারণ অপোজিট লেটারের সাম আমরা জানি 27 হয়, ইউর ভ্যালু হচ্ছে 21, তাহলে এটা অবশ্যই 6 হয়ে যাবে। ঠিক আছে, এই ফিউর মাধ্যমে আমরা মনে রাখি। এবার সব যোগ করে দেখো তো, এবার যদি সব অ্যাড করে দিই, দেখো কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 39, আর এখান থেকে 11 যদি হয় 30, এখান থেকে 29, 29 আগে 30, 40, এবার যোগ করলে তোমার 40 হচ্ছে। দেখো এখানেও তোমার 40 আছে, তার মানে ম্যাচ করে গেল প্যাটার্নটা, ক্লিয়ার, প্যাটার্নটা ম্যাচ করে গেল। এবার এইটুক জাস্ট যদি তুমি বুঝে যাও তাহলেই খুব ইজিলি হবে। দেখো এখানে এইচ অপোজিট লেটার আমরা কি জানি 19 হবে, এক্স এখান থেকে X24, তার মানে এটা 3 হবে, ও 15 মানে এটা তোমার 12 হয়ে যাবে। সব যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে 15, 14, হ্যাঁ যোগ করলে 34, ম্যাচ করে গেল। তাহলে এখানে বি এর প্লেস ভ্যালু দেখো B2, অপোজিট এটা তোমার 25, এম এর এটা 14 হবে, এটা W23, তার মানে এটা তোমার 4 হয়ে যাবে। সব যোগ করে দাও, যোগ করলে দেখো এটা 18 আর 25, 18 আর 25 তোমার 43, তার মানে 43 মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
বোঝা গেছে? ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 32, সলভ করো। থার্টি টু কি বলেছে? এটা সেটের কোশ্চেন। এবার সেটের কোশ্চেনগুলোকে না কমপ্লিট করতে অনেক সময় তো আমাদের টাফ লাগে, কারণ টাইপ ধরতে পারো না, বা টাইপ মিনস এখান থেকে লজিক ধরতে পারো না। তো এবার এইগুলো দেখো, তোমার টার্গেট হচ্ছে ছোট দুটোর মাধ্যমে বড়টাকে বানানো, ছোট দুটোর মাধ্যমে বড়টাকে। তো দেখো কীভাবে হবে। এক তো দেখতে পাচ্ছি 4 5 যোগ করলে 9, তার স্কোয়ার করলে 81, 2 যোগ করলে 83। প্যাটার্নটা হচ্ছে এই দুটো যোগ করলে 10, তার স্কোয়ার করলে 100, আর 2 বাড়িয়ে দিলে 102। হ্যাঁ ঠিক আছে, ছোট লজিক, সহজ লজিক। তাহলে এই কনসেপ্টটা কোথায় আছে? এটা হচ্ছে 17, তার স্কোয়ার না, এটা 3, এটা স্কোয়ার, এটাও নেই, এইটা হতে পারে। 8 3 কত? 11, 11-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 121, তার সাথে 2 যোগ করলে 123। হ্যাঁ এইটাই আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 33। এই যে 4টে অপশান দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে অড অন আউট বের করতে হবে। দেখো অড অন আউট মিনস হচ্ছে তোমার এখান থেকে যে কোনটা আলাদা, এই লজিকটাকে আমাকে খেয়াল রাখতে হবে। দেখো H8 M13 S19 প্লেস ভ্যালু বসিয়ে দাও, F6 Z26 K11 Q17 P16 D4 I9 23। এই প্যাটার্নটা তোমার চলছে। দেখো কি কি আছে একটা জিনিস খেয়াল করো তো। 8 থেকে এটা 5 যোগ হয়েছে, আবার এটা তোমার কত হচ্ছে? 6 যোগ। ঠিক আছে, সবার ক্ষেত্রে দেখো এটা 5 যোগ হয়েছে, এটা যোগ করলে 5, এটা যোগ করলে 5 যোগ করলে এটা হচ্ছে না, এটা 5 যোগ করলে 9। তার মানে এইটা আলাদা, কারণ একমাত্র এইটার ক্ষেত্রেই তোমার 6 যোগ হয়েছে, কারণ 11 আর 6 যোগ করলেই তোমার 17। আর সবার দেখো ফার্স্ট লেটারে 5ই অ্যাড হয়েছে, 5ই অ্যাড হয়েছে। তাহলে ডিফারেন্স কোনটা? অপশান সিটা আলাদা আছে। তাহলে এইটাকে আমরা অড অন আউট বলবো। ক্লিয়ার? নেক্সট নাম্বার 34। 34-এরটা দেখো কি আছে। ডিকশনারি ওয়াইজ এটাকে সাজাতে হবে, যে ডিকশনারি ওয়াইজ যদি কোনটাকে দেখা হয় যে কোনটা আমাদের ফার্স্ট হবে, তো সেটাকে সিকোয়েন্স ওয়াইজ মেনটেন করতে হবে। ফার্স্ট এখান থেকে দেখো এস এল প্রত্যেকের মধ্যে আছে, তো এটার মাধ্যমে তুমি বুঝতে পারবে না, কেটে দাও। এস এল এটার মাধ্যমে আমি কেটে দিলাম। তারপর এখান থেকে দেখো E5, এটা দেখো V22 I9, এটা A1 M13, এটা I9। তাহলে এদের মধ্যে থেকে সব থেকে ছোটোকে 4, এটা সবার আগে হবে, কারণ এ আছে, তাহলে 4 দিয়ে স্টার্ট হবে, তার মানে এইটা বাদ দাও। সব থেকে বড়োকে, সব থেকে বড়ো এদের মধ্যে থেকে দেখতে পাচ্ছি এইটা 22, তার মানে 2 সবার শেষে থাকবে। সবার শেষে 2 তো এটাতে আছে, তো অসুবিধা নেই। একটা সিকোয়েন্স মেনটেন করো 3 1 3 1 3 1, এটাও দেখতে পারো বা পরপর দেখতে পারো। 4-এর পরে এইটুক তো গেল, তারপরে 5 9 13, আর এটা 9, তার মানে 5 আসবে। 4-এর পরে অবশ্যই 1 হবে, 4-এর পরে অবশ্যই 1 হবে, কারণ এটা 5 আছে। তাহলে 4-এর পরে 3 হবে না, 4-এর পরে 1 হবে, এইটুক গেল। এবার 1-এর পরে তোমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি 6 5 6 5, তাহলে এখানে 1 আর 3, 1 আগে 1 আগে, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ 6 আগে। না, চেক করতে হবে একটু, এখানে বেশি অপশানের মাধ্যমে যাওয়া যাচ্ছে না। আচ্ছা এটুক হয়ে গেছে অলরেডি। 9 13 9, তাহলে এটার অ্যাকর্ডিং দেখো 9 আছে, এটাও আবার 9 আছে। তার মানে 9 যদি হয়, দেখো এখান থেকে আবার N14 পরেরটা, এটাই 22, তার মানে 22, তার মানে এইটা আগে আসবে, তার মানে তোমার 3 আগে আসবে, 3 আগে আসবে, তারপর 6 হবে। তাহলে এখান থেকে দেখো 4 1 3 6, 4 1 6 3 হবে না, 6 3 হবে না, তাহলে এটা আবার, তখন অপশান বিটাকে মার্ক করে দাও। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আর একটা সেটের কোশ্চেন সলভ করো। সেটগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে এটার লজিক অনেক সময় মাথায় আসে না।
করো। কি কি লজিক হতে পারে দেখো, এই দুটোকে গুণ করো, 6 আর 2 কত হবে 12, তার সাথে আবার যদি 3 গুণ করে দাও 36 হচ্ছে, তার থেকে 2 বাদ দিলেই তোমার হয়ে যাবে 34, 34ই এখানে আছে। এবার এটাই যে লজিক থাকবে তা নয়, এটার মাধ্যমে তোমার বের করতে হবে যে এইটাকে খেয়াল করো, এই দুটোকে গুণ করলে 5, তার সাথে 3 গুণ করলে 15, তার থেকে 2 বাদ দিলে 13, হ্যাঁ লজিক ম্যাচ করে গেছে এবার। তাহলে এই দুটোকে গুণ করলে 9, তার সাথে 3 গুণ করলে তার থেকে 2 বাদ, 27 মাইনাস 2 25, 25 মানে অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। 25 মানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট, আচ্ছা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন নাম্বার 6, তোমার 36 সলভ করো। কি কি আছে আগে দেখো, 14 আছে, আমি পাতিয়ে দিই, 14 এক ফ্লোতে পাতিয়ে দেবে, 14 4 133 7 17। এই যে প্যাটার্নটা চলছে, এই প্যাটার্নে ফার্স্ট আছে মাইনাস, বলেছে মাইনাস মানে গুণের কথা বলছে, তো এটাকে গুণ করে দাও। ডিভিশন, দেখো ডিভিশন মানে যোগের কথা বলছে, তো এটাকে দাও যোগ। আর এখানে দেখো প্লাস, প্লাস মানে দেখো ভাগের কথা আছে, দাও ভাগ। তারপর মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন মানে গুণ, গুণ মানে দেখো বিয়োগ আছে। এবার এই পুরোটাকে বদমাশের রুল ওয়াইজ তোমাকে সাজিয়ে করতে হবে। তো বদমাশের রুলে যদি তুমি এটাকে সাজাও, তাহলে এই পুরো পার্টটাকে একসাথে আর এটাকে একসাথে, তো 4 14 কত হয়ে যায় 56 হয়ে যাবে ফার্স্টে। আর এটা কতবারে কাটে, 7 দিয়ে কাটলে এটা 19 বারে, 7 19 133 আমরা জানি, আর এটা 17। তো এইটুক সলভ করলে এটা তো আগে বিয়োগ করে দাও, বিয়োগ করলে 2 হবে, তাহলে 56 সাথে 2 যোগ করলে 58, 58 মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট নাম্বার 37 এটাতেও কি বলেছে করো নিজেরা। এই দুটো নাম্বারকে খেয়াল করো, যোগ করলে হচ্ছে তোমার 21, ঠিক আছে, বা ছোটোটাকেও ব্রেক করে দিতে পারো। আচ্ছা এই দুটোকে গুণ করে দাও, গুণ করলে বেটার হয়, 38 19 দুগুনি। এবার 38-এর সাথে কত গুণ করলে, এটা 3 গুণ করলে দেখো তোটা হয় নাকি, 3 8 24, 3 8 24 4 হাতে 2, 3 3 9 2 11, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। তার মানে এই দুটোকে গুণ করে আবার তোমার 3 গুণ করা হচ্ছে, তাহলে এই দুটোকে যদি গুণ করে দাও 6 12 হয়ে যাচ্ছে 72, তার সাথে যদি 3 গুণ করে দাও, দেখো 3 দুগুনি 6, 3 7 21, 216। তাহলে এই সেম প্যাটার্ন ম্যাচ করছে, তো এই যে 216। তাহলে এখানে দেখো 5 দুগুনি কত 10, তার সাথে যদি 3 গুণ করো, না এটা হবে না। তাহলে এটা দেখো 8 6টা 48, 48-এর 3 গুণ করলে 3 8 24 4 হাতে 2, 3 4 2 14, হয় অপশান বি রাইট আনসার। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট নাম্বার 38 এটা কি আছে, এখান থেকে এই পুরো সেগমেন্টটা দেখো এটার সাথে, তার মানে একটা বোঝা যাচ্ছে এখানে 4টে লেটার, এখানে 8টা লেটার, তাহলে একটার সাথে দুটো করে কানেক্টেড। ফার্স্ট দেখো বি, বি এর পরে এটা বি সি ডি, দেখো ইউ আছে, ইউ ভি ডাব্লিউ, এল দেখো এম এন, এল এম এন, তার মানে একটার সাথে দুটো। সেম এখান থেকে দেখো টি আছে, টি এর পরে কি হয় T20 হয়, ইউভি এখান থেকে ইউভি, তাহলে ইউভি দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, ইউভি দিয়ে এটা হবে, এটা হবে, হ্যাঁ ঠিক আছে গেল। ই, ই দেখো কত হবে E5, মানে 5-এর পরে 6 7, 6 মানে কত হয় এফ, এফ তার মানে ইউভি, এটা এফ হবে, এটা এফ জি, ঠিক আছে। তাহলে লাস্টেরটা চেক করো, এস, এস টি ইউ, তাহলে টি ইউ এটাই আছে, এটাই নেই, তাহলে অ্যান্সার অপশন এটাকে মার্ক করে দেবো। ক্লিয়ার। নেক্সট 39 করো নিজেরা। 39 কি আছে, এখান থেকে 12 থেকে এটা দেখো 4 কমে গেছে, এটা আবার 8 কমে গেছে, 96 মানে দেখো এটা 4 কমে গেছে। ক্লিয়ার। আবার এটা দেখো, তার মানে 4 8 4 8-এ চলবে, তাহলে 8 কমবে, আবার এটায় 4 কমবে, তাহলে 8 যদি কমে যায় তার মানে এটায় 4 কমিয়ে দাও, 4 কমালে তোমার 6 কমিয়ে দাও, 6 কমালে 90, আরও 2 কমালে তোমার 88,
488, তার থেকে 4 কমালে 484, একদম পারফেক্ট, 488, অপশান সি রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি? নেক্সট, অ্যান্ড আমাদের এই যে 60টা কোশ্চেন থাকবে তার সেটের লাস্ট কোশ্চেন রিজনিংয়ের। তো ফার্স্ট নিজেরা সলভ করো কোনটাকে চেঞ্জ করলে তোমার হবে। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তারপর অ্যান্সারটাই ডিরেক্ট বলে দেবো। ওকে, টাইম আপ। এইটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবার এটাকে একটু চেক করে দেখাই। প্লাস আর মাল্টিপ্লিকেশান তোমার বিনিময় করতে হবে, ইন্টারচেঞ্জ করছে। তো যেখানে প্লাস থাকবে এটাকে মাল্টিপ্লিকেশান দাও, এটাকে প্লাস দিয়ে দাও, ব্যাস। এবার এই পুরো সেগমেন্টটাকে যদি খেয়াল করো একসাথে কাজ করাতে পারে। এটা 25 বারে কাটবে, 25 আর 7 কত হয়ে যায়? 140, 175, 175, আর এখান থেকে তোমার 318 আর মাইনাস 112। এই পুরো পার্টটাকে যদি খেয়াল করো তোমার এটা কত আসবে? 381 চলে আসবে, 381। একবার চেক করতে পারো। চেক করার জন্য ফার্স্ট কী করবে, 18, 12 যোগ করলে কত হয়? মাইনাস হবে, 6 হবে, ঠিক আছে। আগে 300 তোমার 18 আসে, 318 থেকে তোমার বাদ যাবে হচ্ছে 112, যেটা তোমার হবে 206, সেটার সাথে তুমি 175কে অ্যাড করলে 381 চলে আসবে। হ্যাঁ, পারফেক্ট, অপশান ডি রাইট অ্যান্সার। ওকে, তো আজকে আমাদের এই সেটেরটা কমপ্লিট হলো। তোমরা কন্টিনিউ করতে থাকো আর এক্সামটা ভালো করে দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। তো চলো আমরা শুরু করা যাক আমাদের যে কন্টিনিউয়েশনটা রয়েছে। 41 নম্বর কোয়েশ্চেন থেকে আমরা শুরু করব। অলরেডি আমরা কিন্তু 1 থেকে 40 নম্বর অবধি কোয়েশ্চেন কমপ্লিট করলাম। এবার 41 থেকে 60 পর্যন্ত আমাদের যে ম্যাথসের কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা আজকে দেখে নেব এই মক টেস্টের মাধ্যমে। তো 41 নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও। এমন একটি সংখ্যা নির্ণয় করো 3 এর 4 এর সঙ্গে তার যে অনুপাত, ঠিক কি বলা হলো, 3 এর 4 এর সাথে তার মানে ধরে নাও এক্স এর যে অনুপাত তার সাথেই, মানে সেই আবার এই এক্স এর সাথেই, তাহলে এক্স এর সাথেই 27 64 সেম অনুপাত বা অনুপাত একই হবে। ক্লিয়ার? তো এখানে এই কোয়েশ্চেনটা করার জন্য এখানে যদি আমি নর্মাল প্রসিডিওরে করতে যাই তাহলে সময়টা অনেকটাই চলে যাবে। এখানে একটা ফান্ডা নিতে পারি, যেটা হচ্ছে ধরে নাও a is to b প্রপোর্শনাল টু c is to d যদি হয়। আচ্ছা, এখানে একটু আমি চেঞ্জেস করব বেসিক্যালি এই অঙ্কটার পার্সপেক্টিভে, যে ধরে নাও a is to b প্রপোর্শনাল টু b is to c যদি হয়, তাহলে এখানে আমাদের কি দেখতে পাওয়া যায় যে a by b is equal to b by c। তাহলে এখান থেকে আমরা বলতে পারি b square is equal to ac, এবং সেখান থেকে আমরা বলতে পারি b is equal to square root of ac, তাই তো? তাহলে এখান থেকে আমরা সেম প্রসিজিওরেই আমরা সেম প্রসেসরেই চলে যাব এবং বলতে পারবো যে x is equal to square root of ac, মানে হচ্ছে এই যে টার্মস গুলো এই দুটোর গুণফল। তাহলে এখানে 3 এর 4 গণিত 27 এর 64, তাহলে এখানে স্কোয়ার রুট অফ কত হবে 81 বাই 4 64 তো হয় তোমার 216, তো দেখে নিই 4 64 1 24 আর 25 সরি 256, তাই যদি হয় তাহলে এখানে কত হচ্ছে 9 এর 16, কত হচ্ছে 9 এর 16। এটা কি x এর ভ্যালু, মানে যেটা আমি অ্যাকচুয়ালি ধরেছিলাম যে তার যে অনুপাত, এই যে তার, তাহলে এখানে এই তার মানে হয়ে গেল x, তাহলে x ইজ ইকুয়াল কত হলো 9 এর 16। এই যে বাম দিকের প্রসেস, এটা জাস্ট একটা জিনিসটাকে দেখানোর জন্য, আদারওয়াইজ এটা কিন্তু করার দরকার নেই। যখনই দেখবে যে মিডল টার্মটাকে বের করতে হচ্ছে তাহলে ওটাকে আমরা কি করব, প্রথম এবং শেষ পর্যন্ত শেষ যে টার্মস গুলো রয়েছে সেগুলোকে গুণ করে স্কয়ার রুট করে। নেক্সট বলা হচ্ছে 137 টু দি পাওয়ার 731, এই যে সংখ্যাটা রয়েছে এর লাস্ট ডিজিট কত? তাহলে আমরা জানি যে লাস্ট ডিজিট এখানে যেমন 7 দেখতে পাচ্ছি, 7 যে পাওয়ারটা রয়েছে 731, সেই 731 কে আমরা 7 পাওয়ার গুলো যদি একটু অবজার্ভ করি আমরা দেখতে পাবো যে 7 পাওয়ার 4 বার করে রিপিট করছে, মানে 4 বার হয়ে যাওয়ার পরে আবার সেম জিনিস রিপিট হবে। তাই যদি হয় তাহলে এখানে আমরা এইভাবে করব, 731 বাই 4 করব এবং আমরা রিমাইন্ডারটা নেব। তাহলে 7 পাওয়ার কত আসবে, 4 সাথে 4 1 4, 3 আর 3, 4 1 32, 1 আর 1 দাঁড়াও 4, তো 4 দিয়ে হয়ে গেল তোমার 4 1 4, 3 আর 3, 4 1 32, 1 1 আর 1 11, মানে 4 2 8, 3 রিপিট হচ্ছে, মানে বেসিক্যালি 182টা হচ্ছে তোমার কি কোশ্চেন বা ভাগফলটা, কিন্তু অ্যাকচুয়ালি রিমাইন্ডার হচ্ছে তোমার 3। তাহলে 7 এর 3 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 মানে কত, 7 এর পাওয়ার 1 হলে 1, 49 হয়ে যাবে 2 এ, আর 3 এ আসবে তোমার 3, 7 দিয়ে গুণ করলে 3 আসে। তাহলে
7 এর পাওয়ার যখন 3 হয়ে যাবে মানে 343 হয়, তো সেটা লাস্টের ডিজিট কত 3 আসছে, তাহলে এটার অ্যান্সারটাও হবে 3। 137 টু দি পাওয়ার 731 এর যে লাস্ট ভ্যালু বা যা লাস্ট ডিজিট সেটা কত আসছে 3। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি 32 টাকা প্রতি কেজি দরে দার্জিলিং চা এর সঙ্গে 25 টাকা প্রতি কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32 টাকা 40 পয়সা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 120 মানে হয়ে গেল এই 32 টাকা 40 পয়সা, তাহলে 100 মানে কত হবে? এখানে সিম্পল ওয়েতে আমরা 20 দিয়ে কাটি 6, 20 দিয়ে কাটি 5, এখানে 6 দিয়ে কাটি 6 4 24, 8 আর 4 না ৬ ৫ এ ৩০, ৬ ৫ এ ৩০, ২ আর ৪ ৪ ৬, ২ আর ৪ মানে ৪ ৬ ২৪, তাহলে ৫ টাকা ৪০ দিয়ে গুণ হচ্ছে, তাহলে ৫ টাকা ৪০ দিয়ে গুণ হলে ৫ শূন্য শূন্য ৫ এর ২, ২৫ আর ২ এ ২৭, তাহলে ২৭ টাকা হয়ে গেল। তাহলে এখানে দেখো একটা ৩২ একটা ২৫, তাহলে আরেকটা কত হবে ২৭, আর এখানে জাস্ট রিমাইন্ডার করে দাও, মানে বেসিক্যালি অ্যালিগেশন করে দাও, তাহলে এখানে কত হবে ৫ আর এখানে কত হবে ২, তাহলে ২:৫ অনুপাতে জিনিসটাকে কি করবে মেশাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার 2/4 পূর্ণ 2 এর 5 মানে 5 4 করে দিয়ে 22 এর 5 এর সমান একটি ভগ্নাংশের হর যদি তোমার 7 হয়, তাহলে আগে এটা ক্যালকুলেশনস করে নেই। 2 ইনটু 5 এর 22, 2 দিয়ে কেটে দাও 11, তাহলে অ্যাকচুয়ালি ভগ্নাংশটা আসছে 5 এর 11। অ্যাকচুয়ালি এই যে 2/4 পূর্ণ 2 এর 5 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে 5/11। এবার কন্ডিশনটা কি দিয়েছে যে ভগ্নাংশের হর যদি তোমার 7 হয়, মানে এই 11 সমান যদি 7 হয় তাহলে লবটা কত হবে? কোশ্চেনটা অনেকটা এরকম, 11 মানে 7 হলে তোমার 5 মানে কত? 7/11 ইন্টু 5, তাহলে কত হলো 35/11। 35/11 মানে 3 পূর্ণ 3 এর সরি 2 এর 11, 3 পূর্ণ 2 এর 11, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে। কেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি 5 এর 11, এবার এখানে হর কত 11, এই 11 মানে হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কের হিসেবে 7, তাহলে এখানে লব মানে কত 5, সেই 5 মানে কত 11 মানে 7, 5 মানে হচ্ছে 7 এর 11 বাই ইন্টু ক্যালকুলেশন করে অ্যান্সার করে চলে আসো। একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর হচ্ছে 1/1 এখানে একটু ক্যালকুলেশন করো না, 16 হয়ে গেল। আর এখানে প্রকৃত ভগ্নাংশ ধরে নাও লেটস সে x/y, আর তার অনন্যক মানে উল্টোটা y/x, এটা তোমার 16/15। এখান থেকে তুমি ভগ্নাংশটি মানে x/y টা বের করবে। এটা করা যেতেই পারে এলসিএম করে, কিন্তু আমি তোমাকে রেকমেন্ড করবো এখানে অপশন টেস্ট করা। যেমন ধরো এখানে 3 এর 8 আর তার অনন্যক 8 এর 3, এলসিএম করলে কত হয় 8 আর 3 এর 24, এখানে আছে কত 15, 24 কিন্তু 15 সঙ্গে ডাইরেক্ট রিলেশন নেই, তাহলে ক্যান্সেল করো। সিমিলারলি এখানেও সেই 8 আর 5 এ কত হবে 40, ক্যান্সেল করো। তারপরে এখানে 7 আর 2 এ কত হবে 14, এটাও ক্যান্সেল করো। এখানে দেখো 5 আর 3 এ কত হবে 15, দেখো 15 মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। একবারে করলাম উইদাউট এনি ক্যালকুলেশন, একবারেই করলাম উইদাউট এনি ক্যালকুলেশন, জাস্ট তোমাদেরকে প্রথমটা দেখিয়ে দিলাম যে 3 এর 8 আর 8 এর 3 যদি মাইনাস করি আমার এখানে কি যাচ্ছে 8 আর 3 এ এলসিএম পাওয়া যাচ্ছে, 8 আর 3 এ এলসিএম কত 24, আমার এখানে কত আছে ভগ্নাংশে 15, মানে আমি আর কিছু করি আর না করি 15 কে আমি যেই করি না কেন আলটিমেটলি কাটাকাটি করে হোক বা 24 কে কাটাকাটি করে হোক আমি 15 নিয়ে আসতে পারছি না, ওদের দুজনের মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট করতে পারছি না, তো ডেফিনেটলি এটা ক্যান্সেল হয়ে যাবে। আলটিমেটলি ওইভাবে অ্যান্সারটা আসবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল দেখো 14/15 আর একটা ভাগফল দিয়েছে 35/24, তাহলে সংখ্যা দুটি কি হবে? এখানেও কিন্তু আমরা বলবো এই টাইপের কোশ্চেনে অপশন টেস্ট করে নেওয়া। এখানে আমরা যদি দেখি 3 দিয়ে কাটি 5, 3 দিয়ে কাটি যদি আমি গুণ করতে যাই, আর এখানে 3 দিয়ে যদি কাটি 4, তাহলে কত হলো 4/5 1995, এখানে আছে কত 14/15, ক্যান্সেল করো। এখানে 2 দিয়ে 2, এখানে 2 দিয়ে 3, 7 2 এ 14, আর এখানে 3 5 এ 15, দেখো গুণফলটা মিলে গেছে, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো না, অবশ্যই ভাগফলটা দেখে নেবো। তাহলে 7 এর 6 গুণিত 5 এর 4 করে নেবো, তাহলে এখানে দেখো 7 5 এ 35 আর 6 4 এ 24, দেখো মিলে গেছে, তাহলে অ্যান্সার হয়ে গেল এখানকার অপশন সিটা। তাহলে এখানকার অ্যান্সার কি হলো অপশন সি। খুব সুন্দরভাবে আমরা একদম স্টেপ বাই স্টেপ যদি বুঝিয়ে বুঝিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে আর কোনো সমস্যাই হবে না। দুটি সংখ্যার অনুপাত দেখো 2:3 রয়েছে, আর গসাগু দেখো 10 রয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? একদম বেসিক ফান্ডা, অনুপাত যখন 10 2:3 আর গসাগু 10 দিয়ে রেখেছে, তাহলে সংখ্যা দুটো তো আমি ইজিলি বলতে পারি 20 আর 30। এবার ওদের গুণফল কত হবে 20 আর 30 এ কত হবে 600, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে।
চলো এবার এখানে দেখো একটা সংখ্যা রয়েছে, মানে একটা সরল রয়েছে, 99 পূর্ণ দিয়ে অনেকগুলো রয়েছে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 99 পূর্ণ 1-এর 7 মানেটা কি হয়, 99 প্লাস 1/7। তাহলে এখানে দেখো কটা 99 রয়েছে, একটা, দুটো, তিনটে, 4, 5 and then 6। তাহলে 6টা 99 রয়েছে, তাহলে 6 × 99 প্লাস প্রত্যেকটার সঙ্গে দেখো 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 করে ডট ডট করে তুমি 6-এর 7 অবধি যেতে পারো। তাহলে 99 × 6 করলে কত হয়, 594, মানে 600 থেকে 6 বাদ। আর এখানে দেখো তোমার এই উপরে গুলো যোগ করো, 1 2 এ 3 3 এ 6 4 এ 10 5 এ 15 6 21, তাহলে 21/7 আসে। তো বেসিক্যালি কত হলো 594 প্লাস এখানে কত আছে 3, তাহলে এখানে হলো 597। তাহলে অ্যান্সার কত হলো, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 7:16, তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি 256 হয় তাহলে 16 মানে কত হলো 256, তাহলে এখানে 16 গুণ হলো। তাহলে কি চেয়েছে প্রথম সংখ্যাটি, তাহলে 7 × 16 করলে কত হয়, 7 × 112। সুন্দর করে অ্যান্সার হয়ে গেল অপশন সি। কত হলো, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, কোন একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে তোমার 900 টাকা, কিন্তু একজন ব্যবসায়ী দ্রব্যটিকে 40% ছাড়ে কিনে এনে তোমার 900 টাকাতে বিক্রয় করলো। তাহলে 900 টাকা যদি ধার্য মূল্য বা এমআরপি হয়, তার উপরে তোমার 40% ডিসকাউন্ট পড়লো, মানে কত হলো 4 9 36, 360 টাকা বাদ, 300 টাকা বাদ দিলে 600 টাকা, তার থেকে আরো 60 টাকা বাদ, তাহলে হয়ে গেল 540 টাকা। এবার তার অ্যাকচুয়ালি কস্ট প্রাইসটা দাম কত বললো, কস্ট প্রাইস কত বললো 540 টাকা। এবার সে কি করলো, সেলিং প্রাইস করছে, কত টাকায় সেল করছে, 900 টাকাতে সেল করছে। তাহলে অ্যাকচুয়ালি সে প্রফিটটা কত করলো, প্রফিটটা করলো বেসিক্যালি এই 900 মাইনাস 540, সো আলটিমেটলি সে 360 টাকায় সে আলটিমেটলি লাভ করলো। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে আবার দয়া করে আবার সঙ্গে সঙ্গে বলে দেবো না যে ঠিক আছে 40% যখন লাভ হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি 40% নয়, 40% এর ভ্যালুটা তোমার যে 360 সেটাই অ্যাকচুয়ালি লাভ হলো, তাহলে অ্যান্সার কিন্তু আবার 40% অনেকে করে দেবে এবং আলটিমেটলি ভুলটা হবে। কারণ 360 যেটা হচ্ছে সেটা কি লাভ হচ্ছে ক টাকার উপরে, কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইসটা কত 540 টাকা, এখানে অ্যাকচুয়ালি অনেকে ভুলটা করবে। তো 100% ফেলে দাও, শূন্য গুলো কেটে দাও, 18 দিয়ে কাটো 2, 18 দিয়ে কাটো 3, তাহলে 2 এর 3 যখন রয়েছে তাহলে 66 পূর্ণ 2 এর 3 হবে আমাদের অ্যান্সার। কত হবে, 66 পূর্ণ 2 এর 3% হবে অ্যাকচুয়াল যে প্রফিট সেটা। ওকে, সিম্পল কোশ্চেন, সিম্পল ভাবে অ্যান্সার করো, কিন্তু তার জন্য নির্দিষ্ট টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, 6টি সংখ্যার গড় আছে তোমার 11.2, তাহলে এখানে প্রতিটি সংখ্যা থেকে 3 গুণ যদি করা হয়, গড়ের সঙ্গে যখনই তোমার 3 গুণ, মানে গড় বলছি, তোমার প্রত্যেকটার সঙ্গে যখন তোমার 3 মানে গুণ করা হবে, তাহলে তোমার গড়ের সঙ্গে সেম চেঞ্জেস আসবে, ভাগ করলেও সেম চেঞ্জেস আসবে, এই করে করে জিনিসগুলো হবে। এবার 11.2 এর সঙ্গে যদি তুমি এখানে 3 গুণ করে দাও, তাহলে তোমার অ্যাকচুয়ালি নতুন গড়টা বেরিয়ে আসবে এবং সেটা কত হবে 33.6, সেটা কত হবে 33.6। নেক্সট, 4 এর সাথে এখানে যে সরলটা দেওয়া রয়েছে, এই সরলটা একটু ভালো করে দেখো, আমাদের কিন্তু অলওয়েজ কিন্তু বদমাশ রুল অ্যাপ্লাই করতে হবে। বদমাশ রুলের মধ্যে এখানে দেখো তোমার ব্র্যাকেটটা তো নেই, কিন্তু অফটা রয়েছে, অফ মানে কি এর এর পোর্শনটা রয়েছে, তাহলে এই এর এর পোর্শনটা আগে কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি করি আমরা, এখানে 9 দিয়ে এটাকে কাটতে পারি, 9 2 18, মানে বেসিক্যালি 20 আসছে। এবার আমরা যদি এখানে সুন্দর করে লিখি, তাহলে 32 বাই তোমার আসছে 7 9 63, আমি একবারে করছি না, 8/7 ইন্টু 20 এসে গেল। এবার এখানে ক্যালকুলেশন করো, 32/63 ইন্টু 7/8 ইন্টু 20 করে দাও, আর কোনো সমস্যা হবে না। তাহলে কত হলো, 7 দিয়ে কাটো 9, আর এখানে 8 দিয়ে কাটো 4, আর তো কাটাকাটি যাবে না, তাহলে এখানে 4 2 80/9 হয়ে গেল। তো 80/9 দেখো এখানে অপশন সি তে রয়েছে, তাহলে 80/9 আমরা খুব সুন্দরভাবে এটার অ্যান্সারটা কিন্তু করে নিতে পারি, কারো কোনো সমস্যা হবে না। 100টি বইয়ের ক্রয় মূল্য, মানে 100 সিপি ইজিক্যাল টু কত হলো, 80টি বইয়ের বিক্রয় মূল্য সমান, তাহলে এসপি, তাহলে সিপি বাই এসপি ইজিক্যাল টু কত হলো 80/100, তাহলে এখানে 20 দিয়ে কাটো 4, 20 দিয়ে কাটো 5, তাহলে কস্ট প্রাইস হলো 4 টাকা, সেলিং প্রাইস হলো 5 টাকা, তাহলে 1 টাকা লাভ করলো ক টাকার উপরে, 4 টাকার উপরে, তাহলে 1 এর 4 মানে কত হলো 25%। অ্যান্সার করে দাও, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। 7,500 টাকা 4% চক্রবৃদ্ধি সুদে, দেখো চক্রবৃদ্ধি সুদ খুব একটা আসবে না, তবু আমি একটা দিয়ে রাখলাম বাই এনি চান্স যদি দিয়ে দেয়। তো যাই হোক, এখানে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে, তো 4% মানেটা আমরা এইভাবে করি, 4% মানে কত 1/25, আশা করি জানো এটা। তাহলে 25 টাকা হলে 1 টাকা ইন্টারেস্ট দিয়ে তোমার অ্যাকচুয়ালি 26 টাকা হয়ে গেল অ্যামাউন্ট, আর এটা হয়ে গেল প্রিন্সিপাল। এবার এটা গেল তোমার প্রথম বছরের। দ্বিতীয় বছরের কেসটা কি হবে, দ্বিতীয় বছরে হয়ে যাবে 26 এর স্কয়ার হয়ে যাবে, আর এটা কত হবে মানে 25 এর স্কয়ার হয়ে গেল। তো 25 এর স্কয়ার মানে কত 625, আর এটা কত হবে 676। এবার বলছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে কি অ্যাকচুয়াল প্রিন্সিপালটা কত আমার 625 এখানে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বলেছে 7500, তাহলে 676 মানে কত হবে, এটাই আমাদেরকে একসঙ্গে বের করতে হবে। তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি, 25 দিয়ে কাটি 25, এখানে 25 দিয়ে কাটি 300, 25 দিয়ে কাটি 12, তাহলে এখানে আমরা 12 গুণ দেখতে পাচ্ছি, তাহলে এখানে 12 গুণ করলে 6 এবং 72 2, এখানে দেখো লাস্টে 2 একটা আছে, ও দুটো আছে, তো 6 এবং 72 দিয়ে তাহলে 7,
7 বারং 84 আর সাথে কত হলো 91 আর 1 হলো 9। তো এখানে দেখো আমার একদম সুন্দর করে এটা অ্যান্সার মিলে যাচ্ছে। অ্যান্সার করে আসতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করতে পারে বন্ধুগণ? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন সংখ্যার 21% যদি 546 হয় তাহলে 21 মানে 546 এইভাবে করবে। 89% মানে কত? 89 মানে কত হবে? এই তো হচ্ছে গল্প। কোনো পার্সেন্টেজ আলাদা করে লেখার দরকার নেই। তো এখানে দেখো 21 দুগুণে 42 তোমার আসছে 8 আর 4 বড় 126 মানে 6 11 6 21 126 আসছে। তো বেসিক্যালি এখানে 26 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 89 কে 89 ইনটু 26 দেখো ভালো করে 6 9 54 লাস্টে একটা 4 আসে। অ্যান্সার দেখো অপশন ডি তে এইভাবে হয়ে যাচ্ছে। তো বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে? এখানে যদি তুমি গুণ টুন করে সময় নষ্ট করো তাহলে কিন্তু তার জন্য খেসারত তুমি নিজেই দিবে। এখানে কিন্তু আর কেউ আলাদা করে বলতে আসবে না যে দেখো এখানে 6 9 54 হবে, এখানে লাস্টে যদি একটাই 4 আছে আর বাকিগুলো দেখো অন্য কিছু আছে। তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলেছে এ আর বি এর গড় আয়, যখনই গড় দেবে তখন সুন্দর করে তার টোটালটা করে দেবে। গড় আয় যখন 200 হবে তাহলে টোটালটা কত হবে? অবশ্যই 200 গুণিত 2 দ্যাট ইজ ইকুয়াল টু 400। আর সি আর ডি এর গড়াই কত আছে? 250, তাহলে এখানে কত হবে? টোটালটা কত হবে? 500। এবার এ বি সি ডি এর গড়াই চেয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কত হবে? 400 প্লাস 500 দ্যাট ইজ ইকুয়াল টু 900। তাহলে এভারেজ কত হবে? অবশ্যই 900/4, 900/4 মানে কত হয়? অবশ্যই 225, তাই নয় কি? 225 কে 4 দিয়ে গুণ করলে দেখবে তোমার কত আসছে? 900। 30 জন ব্যক্তি তোমার 24 দিনে কাজ করে, তাহলে পুরো কাজটি 20 দিনে যদি করতে হয় তাহলে কতজন লোক প্রয়োজন? তাহলে এখানে M2 টাকে বের করে নিই। সো বেসিক্যালি শূন্যগুলো কেটে গেল, 2 দিয়ে কেটে দাও 12, তাহলে M2 কত হলো? 3 12 36। এবার 36 দয়া করে অ্যান্সার করে দিও না, কারণ এখানে বলেছে আরো কতজন, তাহলে এক্সট্রা যেটা হবে সেটা কত হবে? অবশ্যই 36 জন এখন লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আছে 30 জন, তাহলে আমার অ্যাকচুয়ালি 6 জন এক্সট্রা লাগবে। অ্যাকচুয়ালি আমার 6 জন এক্সট্রা লাগবে। অ্যান্সার করে দিতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? দেখো এখানে এই কোশ্চেন গুলো অনেকেই ভুল করবে। প্রথম কথা 0.5 লিখলে এবার পার্সেন্টেজ মানেই কিন্তু আমার বাই 100 হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো 0.5, এবার এখানে আমি যদি সিম্পল ভাবে ক্যালকুলেশন করি, জাস্ট পয়েন্টটা সরিয়ে দিই, বা চলো আমি এখানে পয়েন্টটা রেখেও দিই, কোনো অসুবিধা নেই। এখানে পয়েন্টটাও যদি আমি রেখেও দিই কোনো অসুবিধা নেই, কারণ কি আমরা কি করব? এই 100 দিয়ে তো জাস্ট ভাগ করব, আর তো কিছু করব না হাতি করা। তাহলে মানে অলরেডি আমার 5 এর আগে পয়েন্টটা রয়েছে এবং আমার আরো দুটো ঘর সরে যাবে। সো বেসিক্যালি আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এইরকম, যে পয়েন্টে ছিল আর দুটো ঘর সরে গেল, তাহলে 0.005 হবে আমাদের অ্যান্সার। কোথায় আছে সেটা? অপশন এ তে রয়েছে। অ্যান্সার আছে কোথায়? অপশন এ তে। কিছু পরিমাণ আসলে 2 বছরে সুদ আসল হচ্ছে 756 টাকা, 3.5 বছরে হচ্ছে তোমার 873 টাকা। 3.5 বছরে তোমার কত হচ্ছে? 873, আর 2 বছরে হচ্ছে কত? 756। আমরা যদি ডিফারেন্সটা বের করি তাহলে 3 এর 2 হচ্ছে, মানে 1 পূর্ণ 1 এর 2, তো এটাই হচ্ছে 3 এর 2, এবং সেটা কত হচ্ছে যে দেখে নাও 713, আর তোমার হচ্ছে এখানে কত? 713, 6 আর 1 এর 7, আর এদিকে 7 আর 1 এর 117 টাকা হচ্ছে। 3 দিয়ে যদি কেটে দিই, 3 2 3 3 9, 3 3 9, 2 আর 7 3 9 27, 39, 7 মানে 39, 1 মানে 78। তাহলে এখানে আমরা যদি বলি 2 মানে কত হবে? 78, দুগুণে কত হবে? 156। তাহলে 2 বছরে আমার সুদের পরিমাণটা কত হলো? 156। কেন? কিভাবে? আমরা দেখতে পেলাম যে হাফ বছরে হয়ে গেল 39 টাকা, তাহলে 1 বছরে হচ্ছে 78 টাকা, তাহলে 2 বছরে কত হবে? অবভিয়াসলি সব একদম পর পর করে দিলাম 56 টাকা। এবার এই 2 বছরে কেন বললো? এই যে 156 টাকা এখানে বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি এখানে আমাদের যে আসল সেটা কত হবে? 56 বাদ দিলাম 700, তারপর 100 বাদ দিলাম 600। যদি আসল জিজ্ঞেস করতো তাহলে বলতাম 600 টাকা। এবার আমার সুদের হার চেয়েছে, তাহলে এখানে আমরা কি করব? সুদ হচ্ছে তোমার 156 টাকা, 600 টাকার উপরে রেট অফ ইন্টারেস্টটা বের করব। 2 বছরে করেছি, 100%, শূন্যগুলো কেটে গেল, 6 দিয়ে কেটে দাও। 6 দিয়ে না কাটলেও, আচ্ছা 2 দিয়ে এটাকে কাটি আগে। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 2 14, 1 আর 8 2 16, আর 6 13 75, হ্যাঁ কেটে যাচ্ছে। তা 6 13 75, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 13%। রেট অফ ইন্টারেস্ট কত হবে? 13%। নেক্সট, যদি একজন কর্মচারী বেতন 15% বৃদ্ধি, পরে আবার 15% হ্রাস হয়। 15% বৃদ্ধি মানে প্লাস হলো, মাইনাস মানে 15% হ্রাস হয়ে গেল। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করে 15 ইন্টু 15 করে 100 বাই করে দাও, তাহলে কত হলো? এখানে মাইনাস 2.25 হয়ে গেল। আর এই 15 তে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি এগুলো কোয়েশ্চেন তোমরা ইজিলি পারবে, কারো কোনো সমস্যা হবে না, তাই না? এগুলো কিন্তু দেবে, একটা দুটো এরকম দিয়ে দেবে। তো 2.25 কি হবে? কমে যাবে, মানে হ্রাস হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে 2.25, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট মক, এবং এই মকের মাধ্যমে আমরা তোমাদেরকে একটা কথাই বলছি যে ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের প্রিপারেশন যথেষ্ট মানে সলিড জায়গায় রয়েছে, খালি ঠিকভাবে পারফর্ম করে এসো,
তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করেনি অবশ্যই করবে কিন্তু। আর ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এই ছিল আমাদের ক্লাস। আমি পবন সাহা, তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর। তোমাদের জন্য ভালো শুভেচ্ছা রইলো। দেখা হবে এক্সামের পরে অ্যানালিসিস ক্লাসে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।